বাইরে কাঠফাটা রোদ আজকে। দুদিনের মধ্যে কেমন একটা অসহ্য গরম পড়ে গেছে। রোজা রেখে বেশ অসহ্যই লাগছে আবহাওয়াটা। বাইরে এক ফোঁটা বাতাসে ছিটে ফোঁটা অবধি নেই। গাছে একটা পাতা বোধহয় নড়তে দেখা যাচ্ছে না। নিয়াজ গাড়ির গ্লাসে দু হাত ঠেকিয়ে ছোট বাচ্চাদের মতো হাঁ করে গাছপালার দিকে তাকিয়েছে। দোস্ত, একটা পাতাও নড়ে না কেন? সাজিদ অনেকক্ষণ হলো খেয়াল করলো নিয়াজকে। সেটা বারবার এক কথা বলে মাথার পোকা বের করে ফেলছে। ধমকে ওঠে নিয়াজ। বসে আছিস এসির ভিতরে, বাইরে পাতা নড়লো নাকি ডাল নড়লো তা দিয়ে তোর কাজ কি? নিয়াজে বোধহয় আহত হলো সাজিদের কথায়। সোজা হয়ে ঘুরল ওর দিকে, আহত গলা বলল, তোরা প্রকৃতি বিদ্বেষী, দেশের শত্রু। প্রকৃতি খোলা হাওয়ার কাছে এসব অ্যাসিড অ্যাসিড তুচ্ছ। বুঝলি না রে, বুঝলি না? কথাটা শেষ করতে করতে আবারও একই ভঙ্গিতে দু হাত ঠেকিয়ে তাকিয়ে রইল বাইরের দিকে। সাজিদ বিরক্ত দৃষ্টিতে মাথা নাড়ে দুদিকে, ফিচেল গলা বলে, লাগছে তো টিকটিকির মতো। টিকটিকি যেমন দেওয়ালে আটকে থাকে তেমন করে সেটে আছিস। মোটেও বন্ধুর এসব অপমানে খেপল না নিয়াজ। এসব তো অহরহ শুনতে হয়, বিশেষত সাজিদের কাছ থেকে। এখন কি হবে সেটাও জানে সে। অনিমা কঠিন চোখে তাকালো সাজিদের দিকে। কতবার বলছি ওকে এসব আজে বাজে প্রাণীর নামে ডাকবে না। অশিক্ষিতর মতো কথাবার্তা। সাজিদ নিয়াজ ঘাড় বাঁকিয়ে সাজিদের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সে জানতো এটাই হবে। সাজিদ কথা বাড়ায় না। বউয়ের সাথে ঝগড়া করাটা তার ঠিক পোষায় না। সে আবার বড়ই বউ ভক্ত কিনা। মেন রোড ধরে গাড়ি চলছে যেহেতু ঈদের আগে, তাই রাস্তাঘাটে প্রচুর ব্যস্ততা। গাড়ি চালাচ্ছে ঈশান। বন্ধুদের এসব ছেলে মানুষের কথাবার্তায় একদম মন নেই তার। চোখে সানগ্লাস দেওয়া, দৃষ্টির সামনে দিয়ে গাড়ি চালাচ্ছে। পাশে বসা নিয়াজ, পেছনে সাজিদ আর অনিমা। তারা রওনা হয়েছে বেলা 11টার দিকে। ঢাকা থেকে তাদের বাড়ি পৌঁছাতে সাধারণত সময় লাগে 4.5 ঘন্টা, যদি না কোনো ধরনের জ্যামে আটকায়। তবে ভয়ে আছে, এখনও কোনোভাবে জ্যামে না আটকাইলে হলো। নিয়াজ অবশ্য বারবার বলেছিল ট্রেনে যাবে। সে বরাবরের জার্নির জন্য ট্রেন প্রেফার করে যদি না খুব তাড়াহুড়োয় থাকে। তবে গ্রামের যা পরিস্থিতি, পিকনিকের মতোই করে হেলে দুলে বাড়ি পৌঁছালে ঈশানের বাবা রাইসুল দেওয়ান আর তাদের আস্ত রাখবে না। তাছাড়া তদন্ত যেহেতু সাজিদের হাতে, সেহেতু জলদি যেতে হবে। তার টিম এর মধ্যে পৌঁছে গেছে তাদের এলাকায়। নিহাত বন্ধুদের সাথে একসাথে যাচ্ছে না, না হলে সেও এতক্ষণে বাড়িতেই থাকতো। পুরোটা রাস্তা ঈশান একটা কথাও বলছে না। মাথার মধ্যে হাজারটা চিন্তা সাজাচ্ছে। নিয়াজ বেশ কয়েকবার ডেকেছে, উত্তর পায়নি। এবার বেশ জোরে সোরে ডাকলো, এই নব্যবিবাহিত পুরুষ। ঈশান আশ্বাদ দেওয়ান, শুনছেন ভাইয়া? ঈশান বিরক্ত হলো, ভুরু কুচকে ঘাড় গুলে একবার নিয়াজের দিকে, সাথে সাথে ড্রাইভিংয়ে মন দিল আবার। ভীষণ ব্যস্ত রাস্তা। এই বাদরের কথায় কান না দিয়ে প্রাণ হারানোর মানে হয় না। বিয়ে করছে সবে সবে, এখনও রাজ্যের ঝামেলা বউটাকে ছুঁতে পারেনি। যা ছুঁয়েছে কানামাছি খেলার মতো, ওতেই চলবে। এখনই দুনিয়ার মায়া ত্যাগ করলে তা চলবে না। ঈশান উত্তর না পেয়ে আবার ডাকলো নিয়াজ। ঈশান গম্ভীর গলায় উত্তর দিল, কি সমস্যা নিয়াজ? শুনছিস না কেন? বাচ্চাদের মতো তো ডেকেই যাবি। একবার উত্তর নিলেই তো আর ডাকিস না। একবার উত্তর নিলে গোটা রাস্তা তুই আর থামবি না। তা ঠিক। ঈশান চোখের সানগ্লাসটা খুলে শার্টে ঝুলালো। তপ্ত দৃষ্টি দিতে কথার পিঠে কথা থেমে গেল। পিছন থেকে হাসছে সাজিদ আর অনিমা। একমাত্র ঈশানের ধমকে বাচালটাকে থামাতে পারে। সাজিদ আরাম করে পা তুলে দিল সিটে, মাথা এলিয়ে দিল অনিমার কোলে। রাত থেকে যা দৌড়ঝাঁপ গেল, তার উপর আবার এত ঘন্টার জার্নি। চোখ বুজে আসছে। নিয়াজ ঘাড় বাঁকিয়ে দেখলো ওদেরকে, নাক সিটকেল। আমরা কি নেমে যাব গাড়ি থেকে এসপি সাহেব? স্পেস লাগবে। হাতের ক্যাপটা ছুঁড়ে দিল সাজিদ নিয়াজের দিকে। চোখ বুঝলো, কোনো কথা বলে না। নিয়াজ কথা বলতে না পেরে বোর হচ্ছে। নাইম আর ঋতুটা থাকলে বড্ড ভালো হতো, জমতো। ঈশানের সাথে আড্ডা দেওয়ার চিন্তাভাবনা জগতের সবচেয়ে বেকার আশার। তবু হাল ছাড়ল না। ধীর গলা বলল, বিয়ে করলি নতুন নতুন, আমি সিরিয়াল আছি, টিপস দিলি না? ঈশান শব্দ করে হর্ন দেয়, বিরক্তি প্রকাশ করে আর কি। নিয়ে তাতেও মোটো দমে গেল না। একটা কথা শুনলাম জানিস,
মা বলল, শুনবি? ঈশান বড্ড উদাসীন গলায় বলল, কি? রেগে যাস না, তিতিরের সম্বন্ধ এসেছে একটা। ঈশান ভুরু বাঁকায়। তিতিরের সম্বন্ধ আন্টির কাছে? সজোরে মাথা নাড়ল নিয়াজ। বাঁকা হয়ে বসলো এদিকে। ছেলে নাকি কলেজের টিচার, বুঝলি? আমার রহমান চাচা আছে না, ঘটকালি করে, সে নাকি মাকে বলেছে ছেলে এর চাচা পাশের বাড়ি ভাড়া থাকে। 1 মাস হলো। তোর বাড়ির সাথে আমাদের একটা মাখো মাখো কানেকশন আছে। ছেলের মা রহমান চাচাকে ধরেছিল বিস্তারিত খোঁজ নিতে, যেহেতু ঘটক মশাই সে, আর ঘটক চাচা এসেছে মায়ের কাছে। ঈশানের মুখটা দেখার মতো, কপালে ভাঁজ পড়ল বেশ কয়েকটা। স্পষ্ট বোঝা যাচ্ছে বিরক্ত সে। সাজিদ চোখ তুলে তাকায় একবার অনিমার দিকে। অনিমা হাসছে। ঘটনা যদি মিথ্যে হয়, ঈশান গাড়ি নিয়ে তাদের বাড়ির সামনে আসার আগে, তারা যখন ব্যাকপ্যাক নিয়ে অপেক্ষা করছিল, তখন সত্যি নিয়াজের মা কল করে এই কথাই বলেছিল। রহমান চাচা বিদেশে ছিলেন বিগত 10 বছর। দেশে এসেছে 15 দিন হলো। এসে নিজের পুরাতন পেশায় আবার যাত্রা শুরু করছেন। সুতরাং গ্রামে কার বিয়ে হয়েছে, কে বিয়ের বয়সী, এসব সম্পর্কে আপাতত তার ধারণা একদম কম। যেহেতু ঈশান তিতিরের বিয়েটা কাউকে না জানিয়ে দেওয়া হয়েছে হাতে গোনা কয়েকজন ছাড়া, সে হিসেবে ওদের বিয়ের খবরটা পায়নি তিনি। নিয়াজের মা ও এই কথা ভেবেই নিজেও জানায়নি ওদের বিয়ের কথা। তবে বারবার বলে দিয়েছে তিতিরকে দেওয়ানরা এখনো বিয়ে দিবেন না, যেহেতু বড় আরও 4 জন আছে। এসব নিয়ে জলঘোলা না করাই উত্তম। কিরে, বিয়ে দিবি বউয়ের? শাট আপ নিয়াজ, কথায় কথায় ধমকাবি না। মানিস না তো ওকে বউ হিসাবে? মানিস কি? ঈশান এক হাতে চুলে ঠেলে দিল পিছন দিকে। ভাবলে গেল বলল, মানলেই কি না মানলেই কি? মানলে আলাদা কথা, না মানলে অনেক কিছু। কি অনেক কিছু? নিয়াজ উপরের লুকিং গ্লাসে চোখ মেলালো। অনিমা সাজিদের সাথে ওদের প্ল্যান ছিল ঈশানকে কি করে খোঁচাবে আজকে, মনের কথা পেট থেকে বের করে আনবে। পেটের ভিতরে কি আছে তা ওরা না জেনে ছাড়ছে না। গম্ভীর করে বলল, মেয়েটা ছোট, জীবন কিছু শুরু হয়নি। তুই ওকে না মানলে ওর ভবিষ্যতের কথা ভাবতে হবে না? বড়দের আবেগের কথা ধরে চললে হবে? তাছাড়া শুধু তিতির কেন, তোরও তো জীবনটা পড়েছে। ঈশানের দারুণ মেজাজ খারাপ হলো নিজের এসব কথায়। বন্ধু না হলে এতক্ষণ লাথি মেরে ফেলে দিত গাড়ি থেকে। একটু চুপ করবি তুই? কনসেন্ট্রেট করতে পারছি না রাস্তায়। অমনি কি অমনি? সে যেই একটা সিরিয়াস কথা বললাম অমনি তুই কনসেন্ট্রেট করতে পারছিস না। তোর উপর মাঝে মধ্যে প্রচুর মেজাজ খারাপ হয়। বিশ্বাস কর, শুধুমাত্র দিদার কথা রাখতে বিয়েটা না করলেও পারতি। নিয়াজ, এসব নিয়ে কথা শুনতে অসহ্য লাগছে। থামবি? কেন থামবো? ভুলে তো বলিনি। এবার কথাটা বলল অনিমা। সাজিদও ঘুমায়নি। নিয়াজের এই কথা তোলার পর থেকে আগ্রহ চোখে তাকিয়েছে ঈশানের উত্তর শোনার জন্য। অনিমা কঠিন গলায় বলল, আবেগে পড়ে অন্যের কথায় চলতে গিয়ে এমন কিছু করা উচিত নয় যেটা এই জীবনে মানতে পারবি না তুই। আগে একটাবার কেন মনে হলো না তোর যে তুই তিতিরের সাথে থাকতে পারবি না? বিয়ের রাত থেকে মেয়েটাকে মানসিক টর্চার করে আসছিস। ও একটা বাচ্চা মেয়ে ঈশান। যেটুকু বয়স হয়েছে, ও যেভাবে বড় হয়েছে বা চলাফেরা অভ্যস্ত, দিন দুনিয়া এসব নেগেটিভ সাইড সম্পর্কে ওর ধারণা নেই। আমরা জানি সেটা। তাহলে ও কীভাবে সামলে সামনে সামনে এগোবে বলতে পারিস? তাছাড়া আরেকটা কথা, এটাই বাস্তব। একটা ছেলে একটা রেখে 10টা প্রেম বা বিয়ে করলে তার বদনাম হয় না, কিন্তু একই কাজ একটা মেয়ের দিকে আলাদা। খুব সহজে তার দিকে আঙ্গুল তোলা যায়। বিয়ে জিনিসটা একটা মেয়ের জন্য অনেক কিছু। ঈশান ভুরু কুঁচকে থাকে। হুট করে এহেন ক্লাস নেওয়ার মানে বুঝল না সে। আগে জানলে যেতই না এদের সাথে। গম্ভীর করে বলল, কী সমস্যা তোদের? এসব শোনার মানে কি? তিনজনে অবাক চোখে তাকালো ঈশানের দিকে। এত কথা বলার পর যদি বলে এসব বলার মানে কি, তাহলে তাকে কি বলতে ইচ্ছে হয়? নিয়ে যায় বিস্ময় মাখা গলায় বলল, বুঝিসনি কি বলছি? এভাবে চলবে না তোদের। যেহেতু ভালোবাসিস না, বাসবিও না, ছেড়ে দে না। এবার গাড়ির গতি বাড়ল দ্বিগুণ। তিনজনে খেয়াল করলো সেটা। লুকিং গ্লাসে তিনজনের চোখাচোখি হলো। মনে মনে হাসলো তিনজনে। অনিমা গম্ভীর করে বলল, ডোন্ট মাইন্ড। কথাটা হয়তো বেশি পার্সোনাল হয়ে গেছে, তবুও বলছি তোদের, আই মিন
তোকে আমরা যতদূর চিনি আমার 100% শিওর তুই মেয়েটার সাথে কিছু করিস নি। সুতরাং এবার কঠিন গলা শুনতে পাওয়া গেল ঈশানের। মেজাজ আর সামলাতে পারল না বোধহয়। বজ্র কঠিন গলাতে বলল, জাস্ট শাট আপ গাইস। কি হচ্ছে এসব? অনিমা আজ দমার পাত্রী নয়। যে কোনো মূল্যে আজ কথা শুনেই ছাড়বে। ঈশানের মনের কথা একই কণ্ঠে বলল, অবুঝের মতো কথা বলিস না ঈশান। তুই রাগে অভিমানে তোর জেদের কাছে হার মানতে নাই চাইতে পারিস। একটা মেয়ে হয়ে আমি চোখের সামনে একটা মেয়ের এমন অবস্থা মোটেও মানতে পারবো না। বি অনেস্ট প্লিজ। অন্তত আমাদের কাছে মেয়েটাকে ভালোবাসিস তুই? উত্তর দেওয়ার জন্য মুখ খুলেও কথা বলতে পারল না ঈশান। হাত শক্ত হয়ে এলো কেমন একটা। বুকের বাঁ পাশটা হাতুড়ি পেটানো শব্দ করে শুরু হয়েছে। বাসিস না? ভালোবাসিস না তিতিকে? না বললাম তো, শেষবার জিজ্ঞেস করবো, তুই ভালোবাসিস না তিতিকে? ওর কসম। এবার না শব্দটা করল না ঈশান। মুখে এসে আটকে গেল। চোখ মুখ অস্বাভাবিক তপ্ত দেখালো। ফর্সা মুখখানা কেমন কালো হয়ে গেছে। নিয়াজের হাসি সামলাতে না পারে মুখ ঘুরিয়ে নিল। সাজিদ মুখ ঢাকলো অনিমার ওড়নার নিচে। অনিমা কেবল এমন হাই মুমেন্টে বাকি দুই গাধার মতো হাসার ভুল করল না, বরঞ্চ একই করে বলল, ভালোবাসিস? জানি না। এবার শব্দ করে হেসে ফেলল নিয়াজ। সিটের মধ্যে বসতে বসতে দু পা তুলে বসল। পিঠে মুড়ে পিছনে তাকিয়ে তাকালো হাস্যোজ্জ্বল দুই বন্ধু দিকে। অনিমার মুখে বিজয় হাসি। না থেকে এক ঝটকে জানিয়ে নিতে এসেছে দেওয়ান সাহেবের এই বা কিসে কম। নিয়ে সজোরে থাপ্পড় মারল ঈশানের বাম হাতের বাহুতে। দাঁত বের করে হাসতে হাসতে বলল, ব্যাটা ভাঙবি তবু মচকাবি না। ভালোবাসা তাও মুখে বলিস না, নাকি টেরও পাস না যে ভালোবাসস? ভালোবাসা কি এই লাইনে? আয়শালা কথাটা জিজ্ঞাসা করতেই পারিস। এত এত অভিজ্ঞ বন্ধু থেকে তুই কিনা বেটা টের পাস না ভালোবাসার মানে কি? মান সম্মান ডুবাইবি নাকি? এত সহজে ভালোবাসা হয়? অনিমা খানিকটা এগিয়ে বসলো সিটে। সাজিত সোজা হয়ে বসলো এর মধ্যে। নরম গলায় বন্ধুকে বলল, লাভ অ্যাট ফার্স্ট সাইট এর কথা বলে মানুষ শুনিসনি? ভালোবাসা এক সেকেন্ডেও হতে পারে। আগে হলো না কেন? কত মেয়েই তো আশেপাশে ছিল। রুষা নিজেই এতগুলো বছর পাগলের মতো কই কখনো তো ওকে ছুতে ইচ্ছা করেনি, আগ্রহ হয়নি, শেষ সময় নিজের উপর নিয়ন্ত্রণ হারায়নি। অনিমা হাসে বন্ধুর অবুঝের মতো কথাগুলো শুনে। ঈশান যে তাদের কথার প্যাচ পড়ে গেছে বুঝতে পারে সে। না হলে ঈশান আশাদার কখনো এভাবে বাচ্চাদের মতো এ ধরনের প্রশ্ন করতো না। ভালোই তো অবশ্য সে বাসে তিতিরকে টের পায় না। বললাম না ভালোবাসায় কি সবার প্রতি আসে? আগে পরে বিষয় না। কে কখন কেন এসব ভালোবাসার যুক্তিতে খাটে না। তুই প্রেমে পড়ছিস, হোক সেটা এত বছরে প্রথমবার, তবুও করছিস। এটা মানছিস না কেন? আমরা জানি তোকে আমাদের থেকে ভালো আর কে চেনে। সেই এতটুকুন বয়স থেকে আমরা একসাথে। মুখ ফুটে না বললেও তোর নজর দেখে বলে দিতে পারি আমরা। কেন লুকাচ্ছিস নিজের ফিলিংস? না বুঝতে পারলেও অন্তত শেয়ারটা কর, সলভ করবো। চুপ করে একরোখার মতো ভালোবাসি না, চাই না, সম্ভব না এসব কথা বলে সমস্যা সমাধান নেই। অযথা জ্বলে পুড়ে ছাড় খাচ্ছিস, নিজেও সাথে তিতিরকে পড়েছিস। আমি একটা প্রশ্নের উত্তর খুঁজে পাই না। হোয়াই হ্যার? এটা দুনিয়ার সবচেয়ে থেকে ইউজলেস প্রশ্ন ঈশান। তোর অবচেতন মন জেনেও গেছে ইউ লাভড হার, অথচ কেন এক জেদে স্বীকার করছিস না? ওই কেন? ওই জবাব খোদার ছাড়া কেউ জানে না। ঈশান জবাব দেয় না। অনিমা আর প্রশ্ন করে না। সে জানে তাদের কথাগুলো কাজে দেবে এবার, বেশ করে কাজে দিবে। ঈশান আশ্বাস দেওয়ার নিজের ফিলিংস বুঝবে। তার ধারণা অবশ্য অন্য। ঈশান নিজের ফিলিংসে আগে টের পেয়েছে, প্রকাশ করছে না ইচ্ছে করে। হয়তো জেদে, নয়তো অন্য কোনো কারণের পিছনে। নিয়াজ আচমকা থমথমে পরিবেশ ভেঙে কপট গম্ভীর গলা বলল, তোদের মধ্যে কিছু হয়েছে ঈশান? সাজিদ পা তুলে লাথি মারল নিয়াজের পেছনে। এটা কী ধরনের প্রশ্ন? নিয়াজ হাতের ইশারায় থামতে বলল সাজিদকে। ঈশানের প্রতি তপ্ত মুখে ইগনোর করে আবারও বলল, কিছু করিসনি তো ভাই? মেয়েটার সাথে ডিভোর্স চেয়েছিস, ওকে যেখানে বিয়ে দেবো সে বেচারা নিশ্চয়ই বাই ওয়ান গেট ওয়ান নিতে চাইবে না বল? আর একটা উল্টোপাল্টা কথা বলে তোর খবর আছে নিয়াজ। তার মানে কিছু মিছু
হলেই হয়েছে, তোর কি? চিৎকার করে উঠলেন নিয়াজ। অনিমা সাজিদ হা হয়ে গেল। সাজিদ ব্যস্ত গলে বলে, সব আমাকে তোদের এতটা নিচে মনে হয়? হয়তো তোর যা অবস্থা পরখ করছি আমরা, আর খোঁজ খবরে যা কানে এসেছে, তুই বেটা ভয়াবহভাবে পিছলাইছুস। তোকে আর বিশ্বাস নেই। সুযোগ পাইলে মাছ কেন, মাছের কাটা মাথা লেজ সব চাবাবি তুই। তোরা এত বাজে বকার সাহস পাচ্ছিস কোথা থেকে? থামবি? এবার বোধহয় তা হতাশাই হলো নিয়াজ। আসলে হতাশা হলো নাকি তার নিদারুণ অভিনয় ধরতে পারা গেল না। ফিচেল গল্প হয়নি মানে তাও নিশ্চিত হওয়ার বিষয়। পাত্রপক্ষ বলতে পারবো নির্দ্বিধায় যে বোনটা আমার শুধুমাত্র একটা চুক্তির বিয়ে শিকার, তাছাড়া কিছু নাই। আর একবার ওর বিয়ের কথা বললে সামনে ওই ট্রাকের সাথে গাড়িটা ঠুকে দেবো বলে দিলাম। শব্দ করে হেসে ফেলল তিনজনে। বেটা মুখে স্বীকার করবে না একটা শব্দ, অথচ বউয়ের কথা তুললে দুনিয়ার বাইরে চলে যায়। ভাবুক কবি। আর জেলাসি তো ফ্রি। মামিদের সাথে ইফতারের আয়োজনে ব্যস্ত তিতির, নিশি, নুরি। বাড়ির মেয়েদের বছরে আর সময় কাজে হাত দিতে না হলেও এই মাসটায় তাদের কিছু বলে না কেউ। তারা বেশ আনন্দ নিয়ে কাজে মশগুল। ইফতারিতে বেশি সময় নেই, ঘণ্টাখানিকের মতো। রাইসুল দেওয়ান তিন ভাই আজকে বাসাতে। গতকাল অমন একটা ঘটনায় সারাদিন এলাকা বিশিষ্ট সব মানুষের আলাপ আলোচনা বসছে তাদের বাইরে লিভিং রুম টাই। তিতি ডাইনিং টেবিলে দাঁড়িয়ে ফল কাটতে ব্যস্ত। নুরি শরবত বানাচ্ছে। নিশি প্লেট সাজাচ্ছে সকলে। তিতির আর চোখে বারংবার তাকাচ্ছে সদর দরজার দিকে। বড় মামুনি থেকে শুনেছিল ঈশান রওনা দিয়েছে সেই সকালে, অথচ সন্ধ্যা হয়ে এসেছে। লোকটা পৌঁছালো না এখনো। না তো ফোন করতে পারছে, না তো কাউকে লজ্জায় জিজ্ঞাসা করতে পারছে। রাহেলা দেওয়ান তাড়া দিলেন মেয়েদের। রসুল দেওয়ান তো বাইরের ঘরে ইফতারি করবেন আজকে। এলাকায় কিছু লোকজন এসেছে। নয়ন তাড়াহুড়ো করে কাজের ছেলেটাকে নিয়ে তাদের ইফতারি নিয়ে গেল সেখানটায়। বাড়ির সকলে এসে বসেছে ধীরে ধীরে টেবিলে। রাহেলা চোখ মুখ কুঁচকে তিতিরকে বলল, ঈশান ফোন করেছিল? তিতির দুদিকে মাথা নাড়ে, করেনি। ঈশান কোনো দিকে তাকে কল করেছে বলে তো আর তার মনে পড়ল না। তার নাম্বার তো নেই বোধহয় ঈশানের কাছে। তবে মুখে কিছু বলল না। রাহেলা ব্যস্ত হয়ে তিতিরে ফোন টেবিলের উপর থেকে হাতে দিল। ঈশান ফোন করে খোঁজ নিতে বলে ছুটল রান্নাঘরের দিকে। তিতির ফোন হাতে দোনোমনো করতে ব্যস্ত। ফোন করতে যাবে, তখনই শোনা গেল গাড়ির আওয়াজ। ঈশান গাড়ির হর্ন, এটা চেনে তারা। তিথি নিজেও হাঁপ ছাড়ল যেন ফোন করতে না হয়। ক্লান্ত শরীরে গটগট করে ভেতরে আসলো ঈশান। তিতিরের চোখে গেল সবার আগে, কি বিধ্বস্ত না দেখাচ্ছে। রোজা রেখে এতটা জার্নি করে কাল রাতে গেছে, আবার আজকে ফিরল। মুখের দিকে তাকানো যাচ্ছে না। নিশুরে এক পলক দেখলো তিতিরের সেই উতলা মুখখানা। মিটিমিটি হাসলো দুজনে। রাহেলা ছুটে এলেন রান্নাঘর থেকে ছেলের আসার শব্দ পেয়ে। আব্বা আসলে, ইস কি অবস্থা! ঈশান মায়ের দিকে তাকালো। রাহেলা আক্ষেপ করতে করতে শাড়ির আঁচলে ছেলের মুখ মুছতে ব্যস্ত। আমি ফ্রেশ হই মা, নামি আজান দেবো তো? রাহেলা মাথা নেড়ে ছেলেকে যেতে বললেন। ঈশান আর চোখে দেখল তিতিরকে। মেয়েটা তাকাচ্ছেন না তার দিকে একবারও। মাথায় এসে হানা দিল রাস্তায় তিন বিচ্ছুর বলা কথাগুলো। নিজের এলোমেলো দৃষ্টি সরিয়ে উপরে গেল সিঁড়ি ভেঙে। ইফতার শেষে নামাজ পড়ে সবে নিচে এসেছে তিতির। মামুনিরা সবাই সারাদিনে এর ব্যস্ততা শেষে টিভি রুমে। রিশা, রোশনি, রাফি ঘরের এক কোণায় তাদের ডল হাউস বানাতে ব্যস্ত। নিশি, নুরি যার যার রুমে। তিতিরকে দেখে উঠে এলো রিক্তা দেওয়ান। রান্নাঘর থেকে এক কাপ কফি এনে হাতে ধরিয়ে দিলেন। ঈশান কফি চাইল, নিয়ে যামা। তিতির হাতে কফিটা ধরিয়ে নিজে ছুটল টিভির দিকে। সিরিয়াল মিস হয়ে যাবে কিনা তিতির এক মুহূর্তে থ হয়ে দাঁড়িয়ে রইল। সে তো পণ করেছিল ওই লোকের সামনে পড়বে না। এখন নাচতে নাচতে যেতে হবে তারই ঘরে। কি যে সমস্যা, কি আর করার! গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো ঈশানের রুমের সামনে। নক করলো ছোট ছোট শব্দে, এসো। ঈশানের খুব ধারণা ছিল রিক্তা অথবা নিজের মা এসেছে। তিতির শুকনো ঢোক গিলে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঈশান উদাম শরীরে বুক শেলফের সামনে দাঁড়ানো, হাত উঁচিয়ে উপরের তাক থেকে কোনো বই বের করছে সম্ভবত। এক হাত উপরে তুলে
রাখায় চামড়া, পিঠের উপর প্রজাপতি কারুকার্য ফুটে উঠছে। ধক করে ওঠে লোকটাকে দেখলে তার। তার উপর আবার এই অবস্থা। ঈশানকে ফিরতে না দেখে খুক খুক করে হাসল তিতির। পরিচিত কণ্ঠে ফিরে তাকালো এবার ঈশান। তিতিরকে আশা করেনি এখন। কাঁচুমাচু হয়ে দাঁড়িয়েছে, হাতে কফির কাপ। মুখ ঘুরিয়ে নিল, গম গম গলা বলল, রেখে যা ওখানে। তিতির ধীরে কাপটা রাখলো, তবে ঘুরে যেতে গিয়েও বিপদে বাঁধল। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারল না তিতির। আচমকা খেয়াল করলো কফির কাপটা নিচে পড়ে চুরমার হয়ে গেল। চিৎকার করে উঠল এক প্রকার। ঈশান সবে বইটা নিয়েছে। কাঁচ ভাঙার শব্দে আর তিতিরের চিৎকারে ছুটে আসলো এপাশে। দুহাত বাহু চেপে ধরে ও এক প্রকার উঁচু করে সরিয়ে এলো মেয়েটাকে। ব্যস্ত করে বলে, লাগলো কোথাও? তিতির চোখ বুজে দাঁড়িয়েছে। ভয়ে তার প্রাণ যায় যা অবস্থা। ব্যথা পাওয়ার জন্য নয়, ব্যথা তো পায়নি। ঈশান অতি প্রিয় কাপটা ভেঙে ফেলার অপরাধে। কাপটা ঈশানের সেই ছোটবেলার। যতদূর জানে ঈশান ১০ম জন্মদিনে চন্দ্রা দেওয়ান উপহার দিয়েছিল, বিদেশ থেকে আনা অতি সুন্দর রিয়াল মার্বেলের কফি। তিতির নিচে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। ঈশান তখনও এদিক ওদিক ভয়ত্ব দৃষ্টি বুলাতে ব্যস্ত। তিতির কোথাও লেগেছে কিনা বুঝতে পারছে না। তিতির জবাব না পেয়ে আবার ডেকে উঠল, লেগেছে? দুদিকে মাথা নাড়ল তিতির। লাগেনি। ঈশান সন্তুষ্ট হলো না। ওকে এক প্রকার কোমর ধরে উঁচু করে এনে বসালো বিছানায়। পায়ের দিকে গভীর দৃষ্টি পরখ করলো। সত্যি লাগেনি। এবার ভাঙা মগের দিকে তাকাতে হাউতাশ করে উঠল তিতির। চিৎকার করবেন না প্লিজ, ইচ্ছে করে ভাঙিনি আমি। ভুরু কুঁচকে আসে ঈশানে। সে একবারও কিছু বলেছে? হোক অতি প্রিয় একটা জিনিস, তারপরে কারো আঘাত পাওয়া থেকে এটা নিশ্চয় গুরুত্বপূর্ণ না। তোকে কিছু বলেছি আমি? বলেননি, বলতে কতক্ষণ। মেজাজ খারাপ হলো ঈশানের। গম্ভীর করে বলল, ঘরে যা, খালাকে পাঠা, পরিষ্কার করে দিবে। দিদি পিটপিট করে তাকায়। ঈশান তার সামনে নেই, সরে গিয়ে দাঁড়িয়েছে আবার বুক শেল্ফটার কাছে। নিচে ছুঁড়ে ফেলা বইটা হাতে তুলে উল্টে পাল্টে দেখছে। তিতির উঠে দাঁড়ালো। চলে যেতে কেউ কি মনে করে দাঁড়ালো। গম্ভীর করে বলল, আপনি কাল কখন পৌঁছেছেন ঢাকায়? ঈশান বই থেকে মুখ তুলে গম্ভীর গলা জবাব দেয়, কেন? সুবর্ণা আপু গেট লস্ট। আচমকা ঈশানের ধমকের কারণে টের পেল না। মুখ খুলতে যাবে, আবার শোনা গেল ঈশানের গলা, যেতে বললাম তো। তিতির অপমানিত বোধ করলো। গটগট পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। সে বেরোতে মুখের উপর দরজা আটকাল ঈশান। তিতির আচমকা কান্না পেল। শুরুর কয়েকদিন কি পরিমাণ পাগলামি করত তাকে এই রুমে থাকতে, অথচ সেদিনের পর একটা বারও তাকে ডাকেনি ঈশান, কথা বলার চেষ্টা করেনি। এতগুলো দিন পরে কাল সবে কথা বলে খানিকটা, আর আজ তো বের হয়ে যেতেই বলল। রাতে খাওয়া দাওয়া শেষে গভীর ঘুমে মগ্ন বাড়ির বড়রা। বাড়ির নিচতলা সম্পূর্ণ অন্ধকার, তবে উপরের তলায় ছেলেমেয়েরা কেউ ঘুমায়নি। নিশি নূরে দুজনে ফোনে প্রেমালাপে ব্যস্ত। নয়ন অফিসের কিছু কাজ করছে, ঈশানও তাই। সম্ভবত ল্যাপটপে মুখ গুজে বসা। বাইরে শীতল বাতাস। তার রুমে জানলা, বারান্দা, কাঁচ দুটো খোলা। ল্যাপটপটা বন্ধ করতে ঘরটা অন্ধকার ছেয়ে গেল। বাইরে থেকে আলো আসছে। দরজা জানলা ভেদ করে সিগারেটের হাতে এসে দাঁড়ালো বারান্দায়। রেলিংয়ে ভর করে আয়েশ করে সিগারেট টানলো। তিতির বারান্দার দিকে তাকিয়ে থমকালো। তিতির বারান্দায় দোলনাটা শুয়ে ঘুমিয়ে গেছে। গায়ের ওড়নাটা গলা মেঝে গড়াগড়ি। ওর পাখির খাঁচাটা বারান্দায় এক কোণে ঝোলানো। কিচিরমিচির করছে দুটো। খোলা বারান্দায় তাদের বেশ প্রশস্ত। গাছকে ছেড়ে দিয়ে ভর্তি বারান্দাটা মেটার। সেই সবুজের সাথে চাঁদনি রাতে দোলনায় কোনো সাদা কাপড়ে কেউ শুয়ে থাকলে তাকে বোধহয় এরকম কোনোভাবে এ দুনিয়ার নারী বলে ঠাহর করা যায় না। নিজের বারান্দায় রকিং চেয়ারে বসলো ঈশান। দুহাত বারান্দার মাঝে এনে এক হাতে দূরত্বে দুজনের বারান্দার দুই প্রান্ত, সেই হিসাবে যতটুকু দূরত্ব আর কি। ঈশান ঘোর লাগা চোখে তাকিয়ে রইল তিতিরের দিকে। দোলনাটা মৃদু দুলছে, খোলা চুল ছড়িয়ে আছে আশেপাশে। মেয়েটাকে চুল বাঁধতে সে খুব কম দেখে। হাতে সিগারেটটা দেখতে দেখতে শেষ। ধরা একটা। আজকাল বড্ড সিগারেট খাওয়া হচ্ছে। বিগত কয়েক বছর এত খায়নি।
যতটা লাস্ট 1.5 মাসে খেয়েছে। ঈশানের বড্ড তেষ্টা পাচ্ছে। তবে মোটেও পানি খেতে ইচ্ছে করছে না। হাতে হাত খাওয়া সিগারেটের দিকে তাকালো। কেমন অসহ্য লাগছে এটা। নিজে ফেলে পায়ে পিষল। দুহাতে মাথার ঘন চুলগুলো পেছনে ঠেকালো। বেশ বাতাস শুরু হয়েছে। বৃষ্টি নামবে না, কারণ আকাশ একদম ঝকঝকে। এখন তারার মেলা দেখা যাচ্ছে। চারটা তার মধ্যে নিজের আলোয় আলোকিত করছে পৃথিবীকে। চাঁদের আলো ঠিকরে পড়ছে তিতিরের মুখে। শ্বাস আটকে আসলো ঈশানে। তিতিরের গায়ের জামাটা সম্ভবত জর্জেটের, না হলে কি বলে ওটাকে। তাই তো বোধহয়। না চাইতেও স্থির দৃষ্টি চলে যায় নিষিদ্ধ অংশে। চোখ ফিরিয়ে নেয়। দীর্ঘশ্বাস ফেলে সে। আর কতবার বলবে মেয়েটাকে এমন বড় গলার জামাকাপড় না পরতে। আশ্চর্য, ফেলতে চায় নাকি ওকে মেয়েটা? দু হাতে মুখ ঢেলে। তার ঘুম দরকার ছিল। ভেবেছিল সিগারেটটা খেয়ে লম্বা একটা ঘুম নেবে। সেহরিতে উঠতে হবে যদিও। তবুও 2 রাত হলো এক ফোঁটা ঘুম নেই। কিন্তু আশ্চর্যজনকভাবে ঘুম ছুটে গেছে তার। এক ফোঁটা ঘুমের রেশমাত্র নেই চোখে। বেহে মনটা বারবার দৃষ্টি ঘুরিয়ে ফেলছে তিতিরের দিকে। সে যতবার বোঝাতে চাইছে এটা ঠিক নয়, নিষিদ্ধ, ততবার মনটা তাকে হালাল সার্টিফিকেটের দোহাই দিয়ে ব্যস্ত। ঠান্ডা বাতাসের মধ্যে গরম লাগলো তার। দ্রুত হাতে খুলে ফেললো শার্টের উপরে 3-4টা বোতাম। উঠে দাঁড়িয়ে হাতে চুল খামচে ধরলো। অস্থির লাগছে, ভীষণভাবে অস্থির লাগছে। পকেট হাতড়ে আরেক দফা সিগারেট বের করলো। কাপা হাতেই ঠোঁটে ধরলো। দাঁতে দাঁত চেপে দৃষ্টি সরিয়ে রাখলো মেয়েটার উপর। ওই চাঁদের আলোয় চাঁদ মুখটা যতবার দেখেছে ততবার গিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। তিতিরের পায়ে নুপুর পড়া। একটু নড়ে উঠতে ঝনঝন শব্দ হচ্ছে। কানে বাজছে ঈশানের সামান্য নুপুরের শব্দ তাকে পাগল করে ফেলছে। ঈশান সিগারেটের ধোঁয়া ছাড়ল আকাশের দিকে। স্থির পিপাসার্ত দৃষ্টি রাখল দূর আকাশের ওই চাঁদের দিকে। দুটো চাঁদ তার ধরাছোঁয়ার বাইরে, অথচ আকাশের ওই চাঁদের থেকে কয়েকশো গুণ সুন্দর চাঁদ তার নামে দলিল করা। চাইলে তাকে ধরতে পারে, ছুঁতে পারে। সেই ব্যক্তিগত চাঁদের আলোয় স্নান করতে পারে। পারে না? পারে তো। তাহলে কি বাধা দিচ্ছে তাকে? কে জানে। ঈশানের বুকের বাঁ পাশে হাত রাখে। বাঁ পাশের হৃৎপিণ্ড নামক দেহ অংশ একটা শব্দ আন্দোলন করছে। আচ্ছা, তিতিরকে জানবে ঈশান সত্যি কতটা বেহায়া, কতটা নির্লজ্জ? জানবে কি করে? 1 মাসে কতদিন মাঝরাতে গিয়ে উন্মাদের মতো দিদি যতবার দুঃস্বপ্ন দেখে কেঁদে উঠতে গেছে ততবার আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিছে। কত কসরত করে সে আবিষ্কার করছে ঘুমের ঘোরে মেয়েটার শ্বাসকষ্ট হলে বুকের বাঁ পাশটা আলতো হাতে মালিশ করতে হয়। ইস, চিনচিন করে উঠল ঈশানের বুকের বাঁ পাশটা। রোগ সারানোর জন্য হলো। সে মুহূর্তে মোটেও শান্তিদায়ক ছিল না তার জন্য। তিতির বেশ শান্ত। যেতে বুকের বাঁ পাশে মালিশ করলো। শ্বাসকষ্ট কমতে খুব দ্রুত। রোজ রাতে এমনই হতো মেয়েটার সাথে। কিন্তু ঈশান স্ত্রী নামক বৈধ নারীর এমন বিপজ্জনক সঙ্গ পেয়ে সামলাতো নিজের বুকে পাথর চাপা দিয়ে। ঘুমের ঘোরে তলিয়ে থাকা ছোট্ট মাথাটা এনে চেপে ধরত নিজের বুক পাশে। বেশিরভাগ সময় তিতির খুব করে নাক ঘষত, বিড়াল ছানার মতো। তারপর শান্তিতে ঘুম দিত। মেয়েটার ছটপটানি কমে গেছে সেটা টের পেত যখন তার উন্মুক্ত বুকে তিতিরের মুখে ঠান্ডা লালা এসে পড়তো। হাসি পেল ঈশানে। জানে এসব মেয়েটা জানবে কখনো আদৌ? সব কথার ঊর্ধ্বে সে কখনো জানতে পারবে? কোমরে নিচু হয়ে রেলিংয়ে ভর দিয়ে ঘাড় কাত করে তাকায় তিতিরের দিকে। কি স্নিগ্ধই না লাগছে। ঈশান সিগারেট টেনে হাসালো মৃদু। ঈশান আশার দেওয়ান ফেসেছে, ভয়ঙ্করভাবে ফেসেছে। সিগারেটটা এনে গলা ছেড়ে গান গাইতে পারলে একটু ভালো লাগতো বোধহয়। তবে সেটা করা যাচ্ছে না আপাতত। ঘুম ভেঙে যাবে তিতিরের। গলার কণ্ঠে একদম খাদে নামিয়ে এনে টান দিয়ে তিতিরের দিকে মাতাল চাহনি রেখে গান ধরল। একলা ছিল মন ধূসর এতদিন, এক ঝলকে তোর হয়েছে কি রঙিন।
আচমকা ছটপট করে উঠল তিতির। চোখ পিটপিট করছে এমন এমন অবস্থা কখন হয়েছে এতদিন সে টের পেয়ে গেছে। ঈশান চমকে গেল, থেমো গেল গান। ব্যস্ত হয়ে এখান থেকে ডেকে ফেলতে গিয়েও ডাকল না। তিতির হাত তখন পেটের উপর থেকে ঝুলে পড়ছে নিচে দেখে মেজে ছুঁইছে। ঈশান ছুটল শটাং নিজের রুমে খুলে ঢুকে পড়ল তিতিরের রুমে। তিতিরের রুম লক করা থাকে না, মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়। রাহেলা দেওয়ানের কড়া নির্দেশ, একা থাকলে দরজা আটকানো যাবে না। যদিও বাড়ির কেউ জানে না তাদের আলাদা থাকার কথা। ঈশান কয়েক সেকেন্ডের মধ্যে এসে পৌঁছালো তিতিরের কাছে। কাঁপছে মেয়েটা, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ঈশান হাঁটু ভেঙে হুড়মুড়িয়ে বসে পড়ল, দুহাত আজলা নিয়ে নীল নরম মুখটা। ফুঁপিয়ে উঠল তিতির। আজকে অন্য দিনের মতো হলো না। তার আগে তাকালো মেয়েটা। ঈশানকে সামনে পেয়ে যেন জানে পানি এলো। দু হাতে খামচে দিল ঈশানের গলা। থামকা ঈশান। তিতির ঈশানের গলায় মুখ গুজে পড়ে আছে, চোখের পানিতে ভেসে যাচ্ছে ঈশানের ঘাড়। আপনি বারবার কেন চলে যান? হ্যাঁ, ধরতে পারি না কেন আমি? আমি ছুটে যাই, জানেন আপনি? বারবার হাত ফসকে যায়। দুঃস্বপ্ন কি তাকে নিয়ে দেখছিল তিতির? তিতির জেগে, সুতরাং নিজে হাতে দিয়ে ওকে জড়িয়ে নিতে ইতস্তত করলো খানিকটা, কিন্তু বাদ মানল না। হাত সবে উঠেছে তিতিরের কোমর অবধি। সজোরে ধাক্কা দিল তিতির ঈশানকে। ঈশান পড়ে গেল না, তবে আচমকা টাল সামলাতে না পেরে মেঝেতে হাতের তালু পড়ল তার। তিতির ছিটকে উঠে দাঁড়ালো, এদিক ওদিক তাকিয়ে নিজের ওড়না গলায় জড়ালো, চোখ মুছ ভালো করে মুছে নিল। আপনি এখানে? ঈশান উঠে দাঁড়িয়েছে, কপালে ভাঁজ ফেলে তাকালো তিতির দিকে। ঘুমে নেই আর। গম্ভীর গলা বলে, চেঁচামেচি করছিলি কেন? আমি আমার বারান্দায় এসেছিলাম, শুনতে পেলাম, তাই চলে আসলাম এভাবে রুমে। নিজের গোপন সত্তাটা সামনে আসতে না দিল না ঈশান। তিতির এহেন জেরায় মেজাজ খারাপ হয় তার। কি মনে করিস তুই নিজেকে? কি মনে করব? কিছু না তো। যান নিজের ঘরে, আর হুটহাট আমার ঘরে নক না করে ঢুকবেন না, আমার যাই হোক না কেন। তখন ঈশানের করা অপমানের প্রতিশোধ নিল তিথি। নিজের রুমে থেকে ওকে বের হয়ে যেতে বলল। ঈশান সেটা মোটেও পছন্দ হলো না। না চাইতে স্বভাব দোষে তেতে উঠল বেচারা। সাহস কি করে হয় ঈশান আশরাত দেওয়ানকে রুম থেকে বেরিয়ে যেতার? তিথি তার মুখ নির্বিকার, মনে মনে ভীষণ ভয় পায় ঈশানের সামনে গলা তুলে কথা বলতে, কিন্তু উপরে সেটা প্রকাশ করবে না। ঈশান গলার সাথে তাল মিলিয়ে বলল, যেখান থেকে সাহসটা আপনি পেয়েছেন, অকৃতজ্ঞতা কি তোর বাপের বাড়ির রক্তে? হুম, তোর ভালোর জন্য এসেছিলাম, বাজে বকা শোনার জন্য নেই। চূড়ান্ত আতে ঘা লাগে তিতিরের বাবার কথা তোলায়। কথায় কথায় অপমান কেন করা হবে তাকে? পরিবার তুলবেন না, এ বাড়ির রক্ত আমার গায়ে, সুতরাং মুখ সামলে কথা বলবেন। আমিও বলতে পারি তাহলে আপনার চরিত্র নিয়ে, কিন্তু বলবো না, কারণ পরিবারকে সম্মান আমি দিতে জানি। এটা আমার পরিবার। আপনি যা হয়েছেন তার দায় একান্ত আপনার। বাম্মা টানবেন না। আমি বেরিয়ে যান আমার ঘর থেকে এক্ষুনি। যা উপকার করছেন আমার এই জীবনে, তা আমি কখনোই ভুলব না। আজীবন কৃতজ্ঞতা থাকবো। সত্যি, ওই যে কাটা খেয়ে নুনের ছিটা এসেছে, এই কঠিন ঘা আপনার তৈরি, সুতরাং জুতা মেরে গৌরদান করতে হবে না। প্লিজ যান। ঈশানের মাথায় রক্ত চলল এবার তিতিরের ব্যাপারে। গায়ে হাত সে তুলল না, শপথ নিয়েছে। দাঁতে দাঁত চেপে বলল, কিসের অহংকার সবসময় করিস তুই? যেটা আমাকে বোঝা, সেই তো আমার ঘাড়ে বোঝা হয়ে ঝুলছিস। আজীবনের জন্য ঝুলবি। এই জীবনে মুক্তি নেই, উল্টে হালাল হয়ে পরকালের জন্য গেড়ে বসেছিস। আবার আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বেরিয়ে যেতে বলছিস? চমকে তাকায় তিতির। সে- যে কথা কম করতে চায় তত বাড়ে। এসব কথা থেকে আজীবন পালিয়ে বাঁচতে চায়। যত দূর সরে যেতে চাইছে এসব তিক্ত কথার রেস থেকে, ততবার এই লোকটা ওকে আঙুল দিয়ে সেসব ইশারা করে বোঝায়। বোঝা, সেটা আগে মনে হয়নি। বিয়েতে কেন রাজি হলেন সেদিন? রুষাইকে নিয়ে হোটেলে না ঢুকে বাড়িয়ে একেবারে নিয়ে আসলে ঝামেলা শেষ হইতেছ। এই নাটক চালানোর কোনো মানে হয় না। আর জটিলতা আপনি করলেন। আমি আমার মতোই ভালো থাকতাম। আমাকে
যে ভালোবাসে তার কাছে গোটা দুনিয়ার সমস্ত ভালোবাসা পায়ের কাছে এনে রাখতো সে। ঈশান সহসা এক কদম ঘেঁষে গেল তিতিরে। রুষা আর রাহাত, এই দুটো নাম বারবার ঢুকে পড়ে তাদের মাঝখানে। তখন আর কোনো দিকে খেয়াল থাকে না। আর তার রাগে ভেঙে চুরমার করে দিতে ইচ্ছে হয় তার সব। এই যেমন এখন মনে হচ্ছে খুন করে ফেলতে মন চাচ্ছে তিতিরকে। রাহাতের কাছে গেলে ভালো থাকতো সে। এখ- এখন এটা মনে হচ্ছে অবুঝ বাচ্চা একটা। আর রইল বাকি রুষা। বলেছিল না বাধ্য হয়ে রুষার কথা সেদিন, কী বা করার ছিল তার। কিন্তু পরের কথা তো হাজারবার বলেছিল সেসব মিথ্যে। সেদিনের কথা বিশ্বাস করে গেল, অথচ পরের কথা বিশ্বাস করতে পারলো না। ওটা বিয়ের প্রথম রাত ছিল বলে এত এগোতে লেগেছে। মুখটা অস্বাভাবিক লাল হয়ে গেছে ঈশানের। চোখ দিয়ে আগুন ঝরছে। ঝুলিয়ে দিলে কি করতে পারতাম। হেল হয়ে গেছে লাইফটা আমার। কি করছি না করছি, কেমন হয়ে গেছি, নিজেকে চিনতে পারি না। শুধু তোর জন্য এসব, সব তোর জন্য। জ্বলে পুড়ে তামা তামা হয়ে যাচ্ছে আমি। ঈর্ষাদ আস্বাদ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরা আমি বাকি আছি এখন তোর জন্য সব। মরে যাই এটা চাইস আমি? ঝাঁঝরা করে ইস, প্রতিদিন বুকটা একদিন পিস্তল ধরে দে, একেবারে ঝামেলা খতম করবি। হ্যাঁ? দিদি চোখ বুজে পিছিয়ে দেওয়ালে ঠেকালো। ঈশানের এই রূপ বরাবর ভয় পায় সে। চোখের সামনে ভেসে উঠল সেদিন রাতে ঈশানের রাগের কথা। গা ভয়ে কেঁপে উঠল, ফুপিয়ে কেঁদে উঠল সে। ঈশান মেজাজ হারায়, সজোরে লাথি বসায় দোলনা রডে। দ্রুত পায়ে বের হয়ে যায় ঘর থেকে। তিতির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ঈশান বের হয়ে যেতে এসে দরজা আটকালো। আর কত অপমান সহ্য করতে হবে সে বোঝা। বাবা মা মরলে, এতিম বললে তাদের, তারা বোঝা মনে করে তো। কে আছে তার? কেউ নেই। এটা তার মামার বাড়ি ছিল এক সময়, এখন নেই। শ্বশুরবাড়ি এটা তার, যেখানে স্বামী যখন বোঝা বলে তখন সেখানে কোনো মান সম্মান পড়ে থাকবে সে, সেও কম যায় না। বাবার বাড়ি যা আছে সে সে যে আছে তাদের কাছেই থাকবে। আগে পরে এমনিতেই সম্পর্ক শেষ হবে এই পরিবারের সাথে। তাদের বিচ্ছেদের পর নিশ্চয় মামার বাড়িতে নাচতে নাচতে এসে ঈশানের বউয়ের হাতে রান্না খেতে পারবে না। বিছানার কিনারায় পাথরের মতো দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। স্থির হয়ে গেল, করলো কিছু একটা। দ্রুত পায়ে ব্যাগ গুছিয়ে ফেললো। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে সেও। একটা মানুষ এটা ভুলে যায় কি করে ঈশান? কষ্ট হয় তার, মৃত্যু যন্ত্রণা লাগে তার সব কিছুতে। তবু দিন শেষে সে জেদি অহংকারী। কি করতে হতো ভালো হতে গেলে? ঈশানের অপমান সহ্য করে মুখ বুজে সব শুনে রাত হলে গায়ে কাপড় খুলে তার সাথে বিছানায় গেলে চলতো এভাবে সারা জীবন, ভালোর তকমা গায়ে লাগিয়ে? ঘড়ির কাঁটা শব্দ করে ঘুরছে। 11টার পর ছেড়ে এখন 12টার কাঁটা। দেওয়ানবাড়ি স্তব্ধ। ঈশান ঘরময় পায়চারি করছে। মেয়েটাকে ওভাবে কথা শোনার মানাই হয় না তার। দোষটা তার নিজে, তার ভাগ্যের। কিন কিচ্ছু ঠিক করতে পারছে না। অন্য এক প্রিয় মানুষের জীবন জড়িয়েছে এতে। সওদা করার মতো অবস্থায় এসে পড়েছে সে। একজনকে বাঁচিয়ে অন্যজনকে ভাসিয়ে দেওয়ার মতো শক্তি, মনের জোর তার নেই। একটা পথ খুঁজে না পাওয়া পর্যন্ত কষ্ট পেতে হবে, কষ্ট দিতে হবে। খানিক সুখের জন্য অনন্তকাল বিচ্ছেদ ঘটানো কি যুক্তিযুক্ত? নয় তো। তিতির ঘর থেকে এসেছে প্রায় 45 মিনিট। মেয়েটাকে ঘুমিয়ে গেছে? ঘুমানোর কথা নেই। বোধহয় কেঁদে কেঁদে বালিশ ভিজেছে। না ঘুমানো পর্যন্ত যেতে পারছে না। দেখবে একবার কি। ধীরে সুস্থে তিতিরের দরজার সামনে এসে থমকালো। হাট করে খোলা দরজা, ভিতরে অন্ধকার। ভুরু কুচকে ভিতরে ঢুকতে থামলো। আলমারি খোলা, ভিতরে কোনো জামা কাপড় নেই। রুমটা ফাঁকা ফাঁকা লাগছে। বুকের বাঁ পাশটা অগ্নির সংকেত দিয়ে উঠল। এদিক সেদিক ছটফট পায়ে খুঁজলো মেয়েটাকে। পুরো ঘরে কোথাও নেই তিতির। থরথর করে কাঁপলো পা। নিশিকে রাখবে ওর ঘরে কি? রাত তো বেশি হয়নি, ঘুমায়নি ওরা। তবে কিছু একটা মনে হতে নিজের ফোন বের করলো। লোকেশন ট্র্যাকিং বের করতে থমকালো। হার্টবিট মিস করলো একটা। তিতির সত্যি এ বাড়িতে নেই। 15 দিন আগে তিতিরের ফোন, সিম সব নিজের ফোনের সাথে কানেক্টেড করে নিয়েছিল সে, সেফটির জন্য। মাথাটা ব্লাং লাগলো তার। অস্ফুট স্বরে আওড়ালো, শিট। ঝড়ের গতিতে নিজের ঘর
থেকে গাড়ির চাবি বের করে ছুটল। গাড়ি স্টার্ট করে লোকেশন অন করলো সামনে। স্টেশনে দেখাচ্ছে লোকেশন। স্থির হয়ে বসে আছে এক জায়গায়। রাগে মেয়েটাকে খুন করলো, শান্তি পাবে না আজকে। দীর্ঘক্ষণ ধরে বাজতে থাকা ফোনটা কানে তুললো। ওপাশ থেকে এক রুক্ষ গলা এলো, স্যার, আপনার ছোট বোন দিদির এত রাতে। শাট আপ, নজরে রাখো, আমি আসছি। ফোনের ওপর সে ব্যক্তিটি বুঝলো না তাকে ধমক দেওয়ার কারণটা কি। ঈশান কি আগেই জানতো মেয়েটার খবর? লোকটার বাকি কথা শোনার প্রয়োজন বোধ করল না ঈশান। ঈশান দীর্ঘশ্বাস ফেলে গাড়ির গতি বাড়ায়। গেছে কিসে মেয়েটা এত রাতে হেঁটে? গা শিউরে উঠল ঈশানে। গাড়ি নিয়ে যেতে 15 মিনিট লাগবে। আঁকাবাঁকা বিধায় সময় লাগে। জোরে গাড়ি টানা যায় না এদিকটায়। মেয়েটা তার মানে ঘর থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়েছে। কত বড় সাহস ভাবা যায়। হতাশ হলো ঈশান। এ মেয়ের সাথে জীবনেও যদি কখনো সংসার করার সুযোগ পায়, দুঃখ আছে কপালে। কারোর রাগ জেদ এক চুলও কম নয়। একরকম করে চলে। এই যেমন অন্ধকার রাত, একা একা প্রচণ্ড ভয় পায় তিতির। অথচ জেদের বসে হেঁটে রাত 12টার সময় স্টেশনে চলে এসেছে। মানুষ ভয়ে ভয়ে না পাক, ভূতে ভয় কি আর পায়? কালকে রাতে এমন একটা ঘটনা ঘটে গেছে, ওর কি একবারও মনে হলো না? কি কি করেছে, কি হতে পারে? মাত্র একদিনের ডিফারেন্স, এত বড় সাহস ওর হলো কোথা থেকে? মিনিট 20-এর মধ্যে গাড়ির চাকা হাওয়া ছেড়ে দিল স্টেশন থেকে বেশ খানিকটা দূরে। সব বিপদ একসাথে আসে সবার। মাথাটা এমনিতেই গরম, তার উপর এই ঝাঁকি। অগত্যা গাড়ি থেকে নেমে এক প্রকার ছুটতে শুরু করলো। যদিও তার লোক তিতিরকে পেয়েছে মানে মেটা সেফ, তবুও নিজে না যাওয়া অব্দি শান্তি নেই। তাদের এলাকায় স্টেশনে একদম মুগ্ধ করার মতো। আশপাশে সবুজে ঘেরা বিশাল এক স্টেশন। দৃষ্টি বারবার যাচ্ছে ফোনের দিকে। লোকেশনে এই জায়গাটা। এত ট্রেন কোথায় পাবে ও? কোন আক্কেলে এসেছে? স্টেশনে বেশ কিছু দূর আসার পর আরে মাথা থেকে চোখে পড়লে ছাউনির নিচে বসে মেয়েটাকে। চিনতে কষ্ট হলো না। ল্যাম্প ল্যাম্পপোস্টের আলো গিয়ে পড়ছে মুখে। পাশে বিশাল ট্রলি ব্যাগ। রাগ ততক্ষণে মাথায় উঠেছে ঈশান। হাতের মুঠো শক্ত করলো। ফোন পকেটে পুরো গটগট করে এগোলো ওদিকে। তিতির ভুরু কুচে হুট করে বায়ে তাকাতে থমকালো। এদিকে আসা ঈশানকে দেখে দাঁড়িয়ে পড়ল। ঈশান জানলো কি করে এখানে? চোখ বড় বড় করে তাকিয়ে ভুল দেখছে। ঝড়ের গতিতে সামনে এসে দাঁড়ালো ঈশান। তিতির ছলছল চোখে তাকিয়ে। ভয়ে নাকি অভিমানে সেটা অবশ্য সেই জানে। ঈশান দূর থেকে কল্পনা করে এসেছিল কষে একটা থাপ্পড় মারবে, কিন্তু তিতিরের ছলছল চোখ আর বারবার ঠোঁট উল্টানো দেখে পরিকল্পনা পরিবর্তিত হতো। হাত গালের বদলে গিয়ে ছুলো লতানো কোমরে। অন্য হাতে খুলে ফেললো খোঁপা করা চুল। পেঁচিয়ে নিল চুলের নিজের হাতের সাথে। হ্যাঁচকা টানে মুখের কাছে মুখ নিল। তিতির আতঙ্ক খামচে ধরছে ঈশানের শার্টের। ঈশান বিনা বাক্যে ব্যথায় টপ টপ করে পানি গড়ে পড়ল সঙ্গে সঙ্গে। ঈশানের মুখের ভিতর একই সাথে নোনতা অনুভব করা মাত্র অনেকটাই কেটে গেছে। ব্যথায় চোখ খিচে বন্ধ করা। হাতের মুঠো শক্ত করে চেপে ঈশানের শার্ট কাটা কাটা অংশের উপর নোনতা অংশটুকু অবশেষে শুষে নিল। তিতির শরীর থরথর করে কাঁপছে। দাঁড়িয়ে থাকতে পারল না, শরীর ছেড়ে দিল। ঈশান এক হাতে আগলে তিতির রেসপন্স করছে না, বরং সরে আসতে মরিয়া। তবে যতবার সে চেষ্টা করছে, গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে ঈশানের স্পর্শ। তিতিরের অবাধ্যতা আক্রোশ মেটাতে ব্যস্ত। টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এদিকে তাকাতে থমকে গেল নয়ন। শ্বাস আটকে ঘুরে দাঁড়ালো। ঈশান তিতিরকে এমন ঘনিষ্ঠ অবস্থায় দেখার সাহস তার নেই। মূলত সেই নিয়ে এসেছে তিতিরকে। মোটো দু এক কথার আবেগে পড়ে নিয়ে আসেনি। তিতিরের কসম টসমের অত্যাচারে উপায় না পেয়ে নিয়ে এসেছে। যদিও এত রাতে কখনো একা ছাড়ত না, তাই নিজের জন্য টিকিট কেটেছে। তিতিরের জেদ সে জানে। সে নিয়ে না আসলে একাই চলে আসতো মেয়েটা। তার থেকে ভালো নিজের সাথে নিজেই নিয়ে যাক। তারপর রাগ করলে না হয় বুঝিয়ে ফেরত আনবে।
নয়ন ঘুরে তাকাতে পারে না, তার চোখ জ্বালা করছে। তিতির তাকিয়ে সরিয়ে দিতে চাইল ঈশানকে। ঈশানের চোখ জোড়া বন্ধ, যেন কত গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যস্ত। বিরক্ত করা মানা যায় না। তিতির চোখ গেল অদূরে দাঁড়িয়ে থাকা নয়নের দিকে। তিতির কোনো মতে ইশারা করতে চাইল ঈশানকে সেদিকে। ঈশান এক পর্যায়ে বিরক্ত হয়ে ছেড়ে দিল। ধমকে বলল, প্রবলেম কি? এতক্ষণ টর্চার করে জিজ্ঞাসা করছেন প্রবলেম কি? আজ তো প্রবলেম সেটা বললে তো আবার খেয়ে ফেলতেও পারতেন। লোকটা তাকে কোনো মতে দেখালো পিছনে। ঈশান বিরক্ত মুখে ঘাড় কাত করে পিছনে তাকাতে চোখ মুখ আরো কুচকেল। হাতের উল্টো পিঠে মুছলো ঠোঁট জোড়া। নয়ন ঘুরছে না। তাদের অঙ্গ অন্তরঙ্গ সাক্ষী এর মধ্যে হয়ে গেছে নিশ্চয়। ঈশান তিতিরের দিকে তাকালো। কাটা অংশে বৃদ্ধা আঙ্গুল চেপে ধরল। ব্যথা দ্বিগুণ পেল মেয়েটা। ব্যথা আত্মনাদ করে উঠল। ঈশান উঁচু গলায় ডাকলো নয়নকে। নয়ন মাথা নিচু করে এগিয়ে দাঁড়ালো। প্রথমত তিতিরের দিকে তাকানো মতো মনের জোর নেই। দ্বিতীয়ত তিতিরকে ওভাবে নিয়ে আসার জন্য ভাইয়ের কাছে অনুতপ্ত। ঈশান ঠোঁট ছেড়ে হাত ধরে টেনে আনলো তিতিরকে। উল্টো করে দাঁড় করিয়ে পেট গলিয়ে হাত দিয়ে রাখলো। গম্ভীর করে বলল, তোর একবারও মনে হলো না ওকে নিয়ে আসার সময় একবার অন্তত আমাকে জানানোর প্রয়োজন ছিল? ভাইকে কিছু বলবেন না আমি। শাট ইউর মাউথ। ঈশানের ধমকে চুপ হয়ে গেল তিতির। যতই রাগ জেদ সাহস দেখাক না কেন, অবশ্যই সেটা অন্যায়। অন্যায় করলে ভয় পাওয়াটা স্বাভাবিক। নয়ন ধীর করে বলে, আমি? যা বাড়িতেই যা। বাড়িতে গিয়ে যা কথা হওয়ার হবে। নয়ন ভাইয়ের দিকে অপরাধীর মতো তাকিয়ে থাকলো। আরেকজন তাকানোর তিতিরের দিকে। তিতির উল্টো দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে রাখা। মণি, আমি থাকতে নিশ্চয় ওকে নিয়ে তোর চিন্তার কারণ নেই। মাথা নাড়ল নয়ন। দ্রুত ঘুরে হাঁটা ধরল স্টেশনের অন্য প্রান্তে। তার গাড়ি পাশে রাখা। ঈশান এবার ফিরল তিতিরের দিকে। গম্ভীর করে বলল, তোকে কি করেছে বল এবার। তিতির জবাব দেয় না। ঈশান বিরক্ত মুখে তিতিরে ট্রলি হেঁটে হাঁটা ধরে। তিতির থ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তোকে রেখে যাওয়া হচ্ছে টের পেতে দ্রুত ছুটকে গেলে আচমকা চেঁচিয়ে উঠল। ঈশান চমকে ফিরে তাকাতে দেখতে পেল পা চেপে বসে পড়ছে তিতির। পা মুচকেছে মেয়েটার। এবার সত্যি সত্যি থাপ্পড় মেরে ফেলতে মন চাইল ঈশানের। দীর্ঘশ্বাস ফেলল। এদিকে গাড়িটাও গিয়ে ঠিক করতে হবে। শান্তি আমার পিছু ছাড়ে না কেন বলতো? আমি ব্যথা পেয়েছি, এটা আপনার জন্য শান্তি? এক নম্বর গাধা। তিতিরকে ধরে দাঁড় করালো ঈশান। এখানে বেহিসাবি গাড়িটা দূরে, একটু সমস্যা ঠিক করে এগিয়ে আনি। তিতির একা থাকায় আঁতকে উঠল। নিয়ে চলুন আমাকে। আমি একা থাকতে পারবো না। ঈশান তপ্ত চোখে তাকায়। ভয় নেই, বস, আমি ট্রলিটা রেখে গাড়ি এনি। কোলে করে তো আর তাও 10 মিনিট হাঁটতে হবে। তোকে কোলে নিব আর ট্রলি ঘাড়ে নিব? ট্রলি রেখে আমাকে নিয়ে চলুন। ঈশান মাথা নয় খানিকটা বাঁকা গলে বলে, নিতেই পারতাম, কিন্তু থাক কিছুক্ষণ স্টেশনে একা, এটা তো শাস্তি। আপনি? আমি খারাপ, খুব খারাপ। তিতির ঝট করে কোলে নিল ঈশান। চেঁচিয়ে উঠল তিতির, আমাকে ছোবেন না, আমি হাঁটতে পারবো বললাম তো। ঈশান হাত ছাড়িয়ে পা ফেলতে পায়ের ব্যথায় গুঙিয়ে উঠল মেয়েটা। অসহায়ের মতো থমকে গেল। ঈশানের বেশ হাসি পেল এবার। ঝটকা টানে পিঠের নিচে হাঁটু। তিতির আচমকা এহেন কাণ্ডে হতভম্ব হয়ে জড়িয়ে গেল ঈশান আষ্টে পিঠে। ঈশান বাঁকা আসলো। মাঝরাতে সাদা পরে বেরিয়েছিস, মানুষ দেখলে জিন পরি ভেবে ভয় পাবে। তাছাড়া বৃষ্টি নামলো বলে লেপ্টে আসিস তো গায়ের সাথে। আমি কিছু দেখে ফেলে দোষ দিতে পারবি না কিন্তু। কঠিন দৃষ্টি দিল তিতির। অসভ্য লোক, যা মুখে আসে বলে। তিতির ছাউনির নিচে বসিয়ে ব্যাগ ঠেলে হাঁটা ধরলে গাড়ি দিকে। 5 মিনিটের মতো বড় কদমে হেঁটে আড়াল হলো তিতিরের চোখ। তাকে এমন শাস্তি দেওয়ার মানে হয় কোনো? দ্রুত পায়ে চলতে চলতে ঈশান মেসেজ করলো কাউকে। ঈশানের আদেশ 100 দূরে দাঁড়িয়ে সে বেচারা দুজনে উল্টো হয়ে ঘুরে দাঁড়িয়েছে। ঈশানের মেসেজ দেখা মাত্র হাঁপ ছাড়ল প্রথমজন।
ধাক্কা দিল পাশের জনকে। এখন ঘুরতে বলেছে আমাদেরকে। বস আসবে মিনিট 20 মধ্যে। ম্যাডামকে চোখে চোখে রাখতে হবে। তখনও চোখে চোখে রাখলে বললে সমস্যা কী ছিল? পাশের লোকটা বিরক্ত হলো। বিরক্ত বলে বলল, চোখে চোখে রাখতে গিয়ে ঠোঁটে ঠোঁটে রাখা দেখে পেলে চাকরি থাকতো। তা অবশ্য ঠিক। ঈশান গাড়ি ঠিক করতে করতে কোথা থেকে বৃষ্টি নেমে এলো। হতভম্ব হলো ঈশান। ছাতা নেই তার কাছে। তিতির তখন না নিয়ে আসা ভুল হয়েছে। ট্রলিটা তাও তার লোক দিয়ে যেত। তিতিরকে তো মনেই হলো হাঁটতে পারবে না। ঈশান ভিজে জবজব হলো মুহূর্তে। তাড়াহুড়ো করে গাড়ি ঠিক করে ছুটল তিতিরের কাছে। বিদ্যুৎ চমকালে ভীষণ পায় মেয়েটা। বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় পায় মেয়েটা। ভেজার ভয় নেই। ছাউনির নিচে পানি যাবে না। কিছুক্ষণের মধ্যে পৌঁছালো তিতিরের কাছে। মেজাজ তুঙ্গে উঠল তার। তিতির মোটেও ছাউনির নিচে নেই। তিনি বেহাল তবিয়তে নিজের খোঁড়া পা নিয়ে ছাউনি ছেড়ে বাইরে এসে দাঁড়িয়েছে। বেয়াক্কেলে মেয়ে। সাদেকে বলি, গায়ে সাদা জর্জেটের একটা লম্বা ফ্রক। কি একটা অবস্থা। ফোনে অনবরত মেসেজ কল এসেই যাচ্ছে। তার লোক পাঠাচ্ছে। বৃষ্টি নামা মাত্র তারা একটু দূরে গিয়ে ঘুরে দাঁড়িয়েছিল। সেটা বলতে এত তোড়জোড়। সব কয়টা গাধা বলে। গাধাগুলোর সাথে কথা বাড়ানো মানেই হয় না। তবে দুদিক থেকে সে শতভাগ নিশ্চিত তার প্রপার পাগল হতে আর মাসখানেক। বিনা বাক্যে কোলে তুলে হাঁটা ধরল ঈশান। মেয়েটাকে একদম বৃষ্টির পানি সহ্য করতে পারে না। শরীর গরমে গেছে, জ্বর এসে গেছে। বিরক্তির চূড়ান্ত পর্যায়ে আছে। রাগ হচ্ছে না। রেললাইনে মাথা দিতে মন চাইছে। তিতির আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে ঈশানের কাঁধ। শীতে শরীর কাঁপছে। তাছাড়া ভেজা শরীর লেপ্টে হাঁটার তালে তালে বারবার গম্ভীর স্পষ্ট অনুভব করছে। সেটা কাঁপাকাঁপির একটা কারণ। খানিকক্ষণ সময় নিয়ে মিনমিন করে তিতির বলল, আপনি জানলেন কি করে আমি এখানে? ঈশান তেতে উঠল। সেটা তোর জানতে হবে না। জ্বর এসে গেছে তো শরীরে। ছাউনির নিচে দাঁড়াসনি কেন বৃষ্টির সময়? তিতির আবার গলা অন্তত নামিয়ে ধীর গলায় সাফাই দিল। ভিজতে ভালো লাগছিল। এটা কোনো কথা? ঈশানের ইচ্ছে হলো তুলে আছাড় মারতে মেয়েটাকে। শান্তিতে কোথায় বুকে নিয়ে ঘুমাতো না। মাঝরাতে মশকরা করা হচ্ছে তার সাথে। ঈশান তো করেছে কোল থেকে ছুঁড়ে ফেলে ওই রেললাইনে। বেয়াদব মেয়ে। কার উপর রাগ দেখে রাত 12টার সময় ব্যাগ গুছিয়ে স্টেশনে আসার সাহস করলে দিই। আবার ধমক। পায়ের ব্যথা ফুলে উঠছে। ঠোঁট জোড়া কেটে কুটে ফেলেছে, সেটাও জ্বলছে। ধমকাধমকি পছন্দ হলো না তার। হাত দুটো সরিয়ে আনলো ঈশানের কাছ থেকে। বাজ খাই গলা বলল, নামান, চলেই যাব আমি। এসেছেন কেন? বারবার বোঝা বলে অপমান করে। আমি বোঝা আপনার? ঝুলিয়ে দিয়েছি আমাকে আপনার গলায়। ঈশান দাঁতে দাঁত চেপে ফেলল। কটমট করে বলল, এতটুকুন মেয়ে, আত্মসম্মান প্রতি রন্ধ্রে রন্ধ্রে। এখনো তো ঝুলে এসিস, তাও আবার কোলে ওঠে। কোলে তুলতে বলছে কে? খালি ছোঁয়ার ধান্দা। আবার বাজে কথা মেয়েটার। তাকে নিয়ে কোনো পজিটিভ ভালো ধারণা বোধহয় এক বিন্দু নেই মেয়েটার মধ্যে। তিতির উঁচু করে ক্যাচ করার মতো খানিকটা শূন্যে ছুঁড়ে আবার শক্ত করে চেপে ধরল নিজের সাথে। ধমকে বলল, আর একটা বাজে কথা বললে ফাঁকা স্টেশনে বাসর সেরে ফেলবো বললাম। অবশ্য তোর জন্য আর একটু অপেক্ষা করতে পারি। সেক্ষেত্রে পাগল তো তুই হবি সেদিনের মতো আমাকে কাছে পেতে। আদর চেয়ে মরিয়া হবি। তখন কিন্তু কিছু করে ফেললে আমাকে ব্লেম দিতে পারবি না। শিথিল হলো তিতিলের শরীর। আতঙ্কে এদিক ওদিক তাকালো সে। একদম ফাঁকা স্টেশন। বৃষ্টি ধুয়ে মুছে যাচ্ছে প্রকৃতি। সাজের মায়া পর্ব 13। পুরো গল্পটা প্লেলিস্টে।